সবাই সামনে এখানটা চলে বাকি অবধি আসছে বাকি অবধি আসছে কি বাকিকে সবাই আসছে 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 নেবুর হেয়ার স্টাইল আসছে কি আসছে আসছে জন্য একটু ছোট সাইজের হবে তখন সব জায়গায় বলছি আরেকটু আমরা এখানে বসে আমরা এখানে বসে যাই যা যা হয়ে গেছে সার্থকী বন্দ্যোপাধ্যায় এবং আমার সাথে সার্থকীর এটাই প্রথম কাজ। সার্থকী এই ছবির আবহ সঙ্গীত করেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড স্কোর সার্থকী করেছে এবং ছবিতে দুটো গান সার্থকী করেছে। আমি এতটা আনন্দবোধ হয় আবহ সঙ্গীত কিংবা ছবির বিজিএম শুনে কোনো ছবিতে হয়নি। ওর বিজিএম আমি আলাদা করে এমনি গাড়িতে চালিয়ে শুনি মাঝে মাঝে। এত চমৎকার বিজিএম করেছে এই ছবির। আমি খুবই আনন্দিত সার্থকীর সাথে কাজ করতে পেরে। সম্পৃক্তা আমার ডান দিকে রয়েছে। সম্পৃক্তা এই ছবিতে একটি গান গেয়েছে আদরের ঘনশ্যাম, কিন্তু পরে আদরের ঘনশ্যাম গাইবার পর আমি একটা সত্য জানতে পেরেছি যে সম্পৃক্তা ঘটনাচক্রে বিক্রমের খুড়তুতো বোন হয়, সেটা আমি জানতাম না। আদরের ঘনশ্যাম গানটা সম্পৃক্তা গেয়েছে। সবথেকে আগে চাইবো যে যেরকমভাবে আমরা হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প নিয়ে আসছি, সেভাবে যে হারিয়ে যাওয়া বাঙালিরা আছেন যারা হলে ফেরেন না, তারা আবার নতুন করে হলে ফিরে আসবেন, হল ভরিয়ে সিনেমা দেখবেন। 6ই জুন আমাদের সিনেমা রিলিজ। রাশ প্রাইমারিলি ইজ অল অ্যাবাউট নস্টালজিয়া। যে জীবনটা আমরা সবাই কাটিয়ে এসেছি, আমাদের জেনারেশন কাটিয়ে এসছে, মাঠে খেলা, পুকুরে স্নান করা, বাড়িতে আড্ডা মারা, কারেন্ট চলে গেলে ছাদে বসে অন্তাক্ষরী খেলা, বিকেলবেলা করে মুড়ি মাখা খাওয়া, এই সবগুলো মিলিয়ে আরো অনেক কিছু মিলিয়ে, অনেক মান অভিমান ইমোশন মিলিয়ে মিশিয়ে রাশ। এবং আমি সত্যিই চাইবো যে আমরা যে জীবনটাকে ফেলে এসেছি, যেগুলো সত্যি আঁকড়ে ধরে বাঁচতে চাই, সেই জীবনটা যাতে মানুষ এসে বাঁচতে পারে ওই 2.5 ঘন্টায় সিনেমা হলের মধ্যে। যেটা বললো, যেটা একদম নস্টালজিয়া দিয়ে এবং নিয়ে পুরো ছবিটা তৈরি, যেগুলো আমরা এখন আর পাই না। এবং তার সর্বপ্রথম হচ্ছে, আগে যখন হলে যেতাম আমরা ভাবতাম যে আজকে আমরা সিনেমা দেখতে যাব, তার জন্য মানে সারা দিনের প্ল্যানিং থাকতো, এই জামা পরে যাব, গিয়ে এটা খাবো, সেলিব্রেশন ছিল এক্স্যাক্টলি। তো সেগুলো এখন হারিয়ে যাচ্ছে। মানে সেটা আচার খাওয়াই হোক, সেটা সিনেমা দেখতে যাওয়াই হোক, সেটা পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে হোক, অনুষ্ঠান তো এখনো প্রচুর হয়, কিন্তু কত নাটক করতাম না, নাটক বাড়ির নিচে রিহার্সাল যেগুলো হতো, সেইগুলো যেগুলো জীবন থেকে হারিয়ে গেছে, সেটা নিয়েই রাশ। এবং মানে ফ্যান্টাস্টিক কলা কুশলীরা কাজ করেছেন, প্রায় 50 জন, এবং তার মধ্যে সবাই দুর্দান্ত সব অভিনেতা। তো কাজ করেও আমার আমি বেস্ট বল একবার প্লিজ বল। বেস্ট, এটাও বেস্ট। না না, দুটো এত সুন্দর দেখতে, ট্যালেন্টেড, ভালো অভিনেতার সঙ্গে, এবং যাদেরকে আমি পর্দায় দেখে বড় হয়েছি, তাদের সাথে কাজ করতে বলেছি। আমি যখন 7 পাকে বাদা করতাম, অনেক ক্লাস 2 তে আমি বলেছি স্কুলে জন্মায়নি বলে তো it's an opportunity, it's a কি বলবো, it's a big gift for me যে তোর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, এবং দুটো হিরো এই ছবিতে, so I'm more than happy। এই ছবিটা নির্মল আনন্দের ছবি। এই ছবিতে কোনো রহস্যের সন্ধানে কেউ বেরোচ্ছে না, কোনো খুনিকে ধরে আনতে হবে না, এরকম কিচ্ছু নেই। একটা স্ট্রেস বাস্টার। এটা আমাদের গল্প বলে যে বাঙালিরা আমরা ছিলাম, যেখান থেকে আমরা যাই না, আমরা নিজেও যাই না, এটা হয়তো বিভিন্ন কারণে আজকে আমাদের সবাই কোথাও একটা পৌঁছাতে যাচ্ছি, মানে একটা পৌঁছাতে চাই। কিন্তু আমাদের ছোটবেলাটা যেটা আমরা চাই, সত্যি মানে আমার ভবিষ্যতে কোনো সন্তান হয়তো আমি তো চাইবো সে যেন এই জীবনটাই বাঁচে, এটা সেই ছবি। তো রাশ বাঙালিদের অস্তিত্বের কথা বলে, রাশ বাঙালিদের নির্ভেজাল আনন্দের কথা বলে, রাশ প্রেমের কথা বলে, বন্ধুত্বের কথা বলে, পরিবারের কথা বলে। এই ছবিটা মানে সবার ছবি। আমি চাইবো লোকে এটা হলে গিয়ে দেখা উচিত। আমি না সত্যি মনে করি যে বাংলায় আমরা যে সিনেমাগুলো বানাচ্ছি, যার মধ্যে প্রচন্ড বাঙালিয়ানা আছে বলে আমরা বিশ্বাস করি বা আমাদের মেকাররা বিশ্বাস করেন, তার মধ্যেও যে বাঙালিয়ানাটা দেখতে পাই, তাতে কিন্তু আমরা আমাদের বেড়ে ওঠাটা দেখি না। অনেক বেশি প্রিটেনশিয়াস বলে মনে হয় সেই বাঙালিয়ানাটা আমার। সেই তুলনায় রাশ মানে আমার অনেক বেশি রিলেট করার জায়গা আছে এই সিনেমাটার মধ্যে। তরুণ মজুমদার লাস্ট এরকম, তরুণবাবু লাস্ট এরকম ছবি বানাতেন, আমরা দেখতাম, উপভোগ করতাম, আনন্দ পেতাম, সেলিব্রেট করতাম। এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু আওয়ার প্রডিউসার্স অ্যান্ড মাই ডিরেক্টর, যে ওরা এই সিনেমাটা বানাতে চেয়েছে, বানিয়েছে, আমাদেরকে তার একটা অংশ করে তুলেছে। সেটা আমার কাছে একটা পাওনা। মানে আমি এরপরেও জীবনে যে কটাই সিনেমা করি না কেন, রাজ সবসময়ের জন্য আমার কাছে আমার সব থেকে কাছের একটা সিনেমা হয়ে থাকে। মিলেমিশে থাকে এরকম একটা পরিবার, যেটা আমরা হয়তো খুব মিস করি, সবাই করে কিনা আমি জানি না, আমি তো মিস করি। এরকম একটা পরিবার, ও পরিবারের অংশ, পরিবারের জামাই। আমরা দুজনেই ডিরেক্টলি পরিবারের মেম্বার নই। আমি তো একদমই নই, ও একদমই নয়।
মানে আমি এমন একটা মানুষ মনে হবে যেন এরকম একটা ভালো দুনিয়ায় কিছু একটা খারাপ করতে এসছে এদের এবং মানে তোর যেটা আসল না চরিত্র, বল সেটা এক্সপোজ হয়ে গেছে, বল। না, আমার যেটা আসল চরিত্র সেটা এখানে যেটা এক্সপোজ হয়নি, আর আমাকে এক্সপোজ করিয়ে দিয়েছে বিক্রম দার চরিত্রটা। একটা জিনিস বলতে পারি, আমি পারিয়ার থেকে বেশি এনজয় করেছি এই চরিত্রটা। সেটা আমি সিরিয়াসলি বুঝতে পারিনি প্রথমে হবে, কিন্তু এই চরিত্রটা যেভাবে অর্নামেন্টেশন দিয়েছে তারপরে দরকার, আমি এই জন্য বলতে চাইছি না, যেন মানুষ দেখলে সেটা মজা পাবে আর কি। তাহলে আর বলিস না, তাহলে থাক। আমার চরিত্রটা নিয়ে আমি একেবারে পরিবারের বাইরে এবং পরিবারের খারাপ চাই। পরিবারের খারাপ চাই বলতে আমি মানে ও নিজের ভালো চায়, হয়ে ও নিজের ভালো চাই, সরকারের ভালো চাই। এদের কি হলো আমার কি যায় আসে। মানে অফস্ক্রিন বন্ডিংটা একদম জমজমাট বলাই যায়। না সে তো বটেই। আর দেবুকে আমি অনেক বছর চিনি, আজকে দেখেন অনেক বছরের আলাপ। আমরা আগে সাহেব বিবি করেছিলাম, প্রথম সাহেব বিবি করেছি, তার আগে মইনাকে সিনেমাটা করেছিলাম আমি আর আমার গার্লফ্রেন্ড। অনেক বছরের আলাপ। তো আমরা একসঙ্গে এই পরপর আবার দুটো করলাম আর কি কথা। আর আমি বলছি, মানে আমাদের শহরে খুব কম এমন অভিনেতা আছে যারা এসে দাঁড়ালে স্ক্রিনে আমাদের মনে হয় যে প্রিপারেশন নিয়ে আসা। ওকে তো আমি জানতাম, ওর ব্যাপারটা তো আমি জানতাম অনেক বছর ধরে। বিমলকে তো আমি লাস্ট দুটো সিনেমায় মানে নতুন করে খুঁজে পেয়েছি, আমি তো চিনতাম না বিমলকে তার আগে অবশ্যই। বাট পারিয়া এবং পারিয়ার পর এই সিনেমাটা রাশ, বিমল ইজ ব্রিলিয়েন্ট, হি ইজ অলওয়েজ ভেরি। আসলে বড় হয়েছি, আমি আসলে বড় হয়েছি ওই পরিবেশে। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি উত্তর কলকাতার। তো এই ছবির মূল যে গল্প ক্রাক্স, সেটা আমারই আর এক বন্ধু যে জয়েন্ট ফ্যামিলিতে এবং পাড়া কালচারে, যেখানে কমিউনিটি ছিল পাড়া, সেই কালচারে বড় হয়েছে অম্বরীশ ভট্টাচার্য। তার জীবনের দুটো ছোট ঘটনা এবং আমার ছোটবেলার কিছু স্মৃতি মিলিয়ে এই ছবির গল্প। আমরা যে ছোটবেলাটা মিস করি সেইটাই এই ছবির মূল ক্রাক্স। আসলে এই জীবনটা আমরা বেঁচেছি। আর তরুণ মজুমদার কিংবা সেই সময়ের যে মলিন না হওয়া গল্পগুলো রয়েছে এবং সময়গুলো মানুষগুলো রয়েছে, তাদেরকে কোথাও 2025 আমি বড্ড মিস করি। যেটা পারি এই রাশের টুইটিজারে যেটা ছিল যে কিছুই কি হারিয়ে যায়, কিছুই হারায় না, সবই থেকে যায়। আমার মনে হয় আমার ভেতরে যেগুলো থেকে গেছে সেগুলো দিয়ে আমি রাশকে কোথাও প্রকাশ করতে চেয়েছি। আগের ছবি একরকম অন্য রকমের ধারণা ছিল, সেখান থেকে একদম আসলে একদম 180 ডিগ্রি ঘুরে একদম পারিবারিক গল্প। এটা কি পুরোপুরি বাস্তব জীবন থেকে নেওয়া, গল্প আমার কোনো সিনেমাই আমার অভিজ্ঞতার বাইরে নয়। ধরো ভটভটি যখন বানিয়েছিলাম, যে বস্তি, যে মানুষজন, প্রান্তিক মানুষদের লড়াই, তাদেরকে আমি দেখেছি। আমার কোনো সিনেমাই আমার অভিজ্ঞতার বাইরে নয়, আমি বারবারই বলছি। তার মধ্যে কল্পনা থাকতে পারে, কিন্তু করে অর্থাৎ গল্পের যে আত্মাটা, তাতে কিন্তু কোথাও আমার নিজের জীবনের সত্যি লুকিয়ে আছে। যে কথাগুলো আমি বলতে চাই, যে জীবনটা আমি বেঁচেছি কিংবা দেখেছি, আমি আমার সত্যির বাইরে কোনোদিন সিনেমা বানাবো না। মানে কালকে যদি আমি একটা সায়েন্স ফিকশন বানাই, সেই সায়েন্স ফিকশনের সায়েন্সের পার্টটা তো ফিকশনাল, মানে কাল্পনিক একটা পার্ট হবে, কিন্তু তার মূল গল্পটাতে কিন্তু সত্যি জড়িয়ে থাকবে, সেটার মধ্যে মিথ্যা থাকবে না। রাশের গল্পটা খুবই সহজ। যে একটা মানিকপুর বলে একটা গ্রাম, যে গ্রামটা কাল্পনিক এই মুহূর্তে ধরে নিই, সেই গ্রামে একটা পরিবার যে 34 জনের পরিবার। সেই বাড়ির মেজ ছেলে সে বাইরে থাকে এবং তার ছেলে বউ এখানেই বড় হচ্ছে। বউয়ের অসুখ করে এবং বউ বলে যে আমি ডাক্তার হাসপাতালে ভর্তি হব না, বাড়ির কবিরাজ কাকাই দেখবে, মানত করো, ঢিল বাঁধো। বউয়ের ক্যান্সার হয়েছিল লাস্ট স্টেজ, বউ মারা যায়। তো সেই ভদ্রলোক, যার সুদীপদা যে রোলটি করছে রজত, সে ফিরে এসে বলে যে অশিক্ষিত পরিবেশে আমার ছেলে বড় হবে না। সেই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এক কাপড়ে, আর কোনোদিন ফিরে আসে। এবার সেই ছেলে, অর্থাৎ এই বাড়ির ছোট ছেলে, তার ফিরে আসার গল্প, তার নিজেকে খুঁজে পাওয়ার গল্প। সে এখন শহরে যান্ত্রিক জীবন বাঁচে, সে কর্পোরেটের একজন ইঞ্জিনিয়ার এবং কর্পোরেট সেক্টরে একটা বড় পোস্টে রয়েছে, কিন্তু সে কোথাও যেন একটা ফাঁক ফিল করে। সে ডমিনেটেড, তার বান্ধবীকে সে ভয় পায়, তার বাবাকে সে ভয় পায়, তার বসকে সে ভয় পায়, সে সবাইকে ভয় পায়। সে কোথাও নিজেকে খুঁজে পায় না, তার নিজেকে খুঁজে পাওয়ার গল্প রাশ। হ্যাঁ, আমার খুবই বলতে ইচ্ছে করছে যে এটা খুবই কালারফুল এই পুরো স্ক্রিপ্টটা। এই জিনিসটা একটা ম্যাজিক আছে, এটা অলমোস্ট একটা ম্যাজিক, যেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে ফিল্মে। মানে যেটা আমরা হারিয়ে যাওয়া, যেটা হারিয়ে যাওয়া মানে তো পরিপূর্ণ হারিয়ে যাওয়া না, মাথা থেকে হারায়। সুতরাং ওই মাথার জিনিসটা যখন চোখের সামনে দেখা যায় এবং সেটাকে শুনতেও হয়, আমার সেটা খুবই, যদি ওটাকে ধরা যায় তাহলে খুব আনন্দ পাই। কারণ মিউজিক তো ইজ ট্যাঞ্জিবল, মানে যেটা দিয়ে ধরা যায়, একদিক থেকে ধরাও যায় না, কিন্তু মিউজিকটা সেরকমভাবেই করা হয়েছে যাতে সেই মায়াটা, মূলত সেই মায়াটা যেটা আমরা আমাদের সবারই, শুধু ছোটবেলা না, আমরা যখন ভাবি আগে কি সুন্দর দিন কাটাই, সেটা তো শুধু ছোটবেলার কথাই না, সেটা হচ্ছে একটা সময়ের কথা ভাবি, যে সময়টা আমরা ফেলে এসেছি, এই সময়টাকে আমরা পৌঁছাতে পারি না। তো সেইটাকে রিচ করার জন্য মিউজিক আর দৃশ্য এটা খুবই
গুরুত্বপূর্ণ ব্যাপার এবং যেটার একসাথে সংযোগ এই সিনেমাটার মধ্যে হয়েছে এবং আমি করে খুবই আনন্দিত হয়েছি, কারণ এরকম ধরনের মিউজিক্যাল কম্পোজিশন আগে করার আমার সৌভাগ্য হয়। মাতালে আমার একলা নিতাই, ও আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই।